স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তরতর করে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতেই দেখা মিলল একদল কালো পোশাকধারী বিদেশি গোছের মূর্তি মানবে। জীবন্ত অশরীরীর ন্যায় স্নাইপার হাতে শটান দাঁড়িয়ে আছে লোকগুলো, যেন যুদ্ধ ময়দানের নির্ভীক সৈন্যদল। জেতার জন্য যারা পুরোপুরি প্রস্তুত। আরেকটু গভীর নজরে লোকগুলোকে পরখ করতেই আঁতকে ওঠে কিশোরী উষা। অতর্কিতে মুখোমুখি হয় এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। একজন কালো কোট পরিহিত ব্যক্তি লম্বা চওড়া সুঠাম দেহি লোকটার ট্যাটু খচিত আঙুলের ভাঁজে নির্লিপ্তে খেলা করছে রিভলভার নামক চকচকে এক মারণাস্ত্র। কালো মাস্কের অন্তরালে অভিব্যক্তি অস্তিত্বহীন হলেও ধূসর বাদামি চোখ দুটো মৃতের ন্যায় শূন্য আর নির্জীব। সেদিকে নজর পড়লেই কেমন কাঁপন ধরে ওঠে অন্তরে, যেন নির্জীব অভিব্যক্তিহীন চোখ দুটোই অশুভ শক্তির আস্ফলন। নির্বিকারে লোকটা এগুলো সম্মুখে, প্রতিটি নৈশব্দিক পদচারণায় ক্রমশ স্তব্ধ হয়ে এলো শ্বাস প্রশ্বাস। ওদিকে থমথমে এই আশঙ্কাজনক পরিস্থিতি মোটেই গায়ে মাখলেন না রোকেয়া। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে তিনি মুখোমুখি হলেন পৈশাচিক অস্তিত্বের। চারিপাশ অবলোকন করে ঝাঁঝিয়ে উঠে বললেন, কে আপনারা? আমার ঘরের দরজায় গুলি মারার সাহস হয় কি করে আপনাদের? দেশে কি আইন কানুন নেই নাকি? নাকি আপনারা পৃথিবীতে নতুন? আদব কায়দা কিছুই জানেন না। যান, এক্ষুনি বেরিয়ে যান, নয়তো পুলিশ ডাকবো আমি। রোকেয়ার কথায় বিন্দু মাত্র কর্ণপাত করল না মাফিয়া বস। একবার তাকানোর প্রয়োজন বোধ করল না ভদ্রমহিলার পানে। দায় সারা বদনে অগ্রসর হতে লাগলো সম্মুখে। ঠিক তখনই পেছন থেকে ফের কর্কশ স্বরে চেঁচিয়ে উঠলেন রোকেয়া প্রাচী। অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকেছেন, আবার দোতলায় যাচ্ছেন, সাহস তো কম না? থমকালো মাফিয়া বস, স্থবির চিত্তে দাঁড়িয়ে গেল সেখানে। অতঃপর পেছনে না ঘুরেই সিঁড়ির পার্শ্ববর্তী পদ্মাসনে গেড়ে থাকা বিশাল ফ্লাওয়ার ভাসটিতে লাথি হাঁকালো সজোরে। তীব্র কষাঘাতে রোকেয়ার থেকে মাত্র কয়েক সেন্টিমিটারের দূরত্বে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে আছড়ে পড়ল সেটি। অকস্মাৎ ঘটনায় ধরফরিয়ে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন রোকেয়া। তৎক্ষণাৎ পেছন থেকে মস্তিষ্ক বরাবর রিভলভার তাক করল আরেকজন। মাথার উপর বন্দুকের নলের স্পষ্ট উপস্থিতি অনুভব হতেই কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেল ভদ্রমহিলার। চকিতে হাঁসফাঁস করে ঘাড় ঘোরাতে চাইলেন তিনি, তবে ব্যর্থ হলেন। আগেই পেছন থেকে ভেসে এলো কঠোর এক নিষেধাজ্ঞা। খবরদার, 1 ইঞ্চি ঘাড় ঘোরালি ট্রিগারে হাত চালাবো। আতঙ্কে পুরোপুরি স্তম্ভিত হয়ে পড়লেন রোকেয়া। ফলস্বরূপ ঘাড় ঘোরানোর কোনরূপ স্পর্ধা না দেখিয়ে জীবন্ত পুতুল হয়ে দাঁড়িয়ে রইলেন নির্বিকারে। ওদিকে সিঁড়ির অভিমুখে অগ্রসর হতে গিয়ে ঘাড় ফিরিয়ে উষার পানে দৃষ্টিপাত করে রেশ। ভয়ানক লোকটার নির্জীব চাহনিতে থর থর করে কেঁপে ওঠে ভীতু উষা। সেসবে কোনরূপ তোয়াক্কা না করে অভিব্যক্তিহীন গভীর স্বরে এরিস বলে, ঈশানের ঘরটা কোন দিকে? কাঁপতে কাঁপতে আঙুল উচ্চালো উষা। প্রবল আতঙ্কে কণ্ঠনালীর আওয়াজটুকু পুরোপুরি লোপ পেয়েছে। সহসা কেবল তর্জনী দ্বারা ইশারায় বুঝিয়ে দেয় লোকটাকে। ঘরের দরজাটা হাট করে খোলা, যার দরুন ঘরের বাইরে থেকেই মেঝেতে ভেঙে চুরে পড়ে থাকা চেতনাহীন মেয়েটাকে দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল মাফিয়া বস। নিষ্ক্রিয় ঝলন্ত হৃদয়ের ঠিক মাঝ বরাবর বিদ্ধ হলো অদৃশ্য এক ধারালো খঞ্জর। অচিরেই থমকে গেল নিঃশ্বাস। ঘরের দিকে যত এগিয়ে যাচ্ছে ততই যেন প্রবল অস্থিরতা গ্রাস করছে অন্তঃকরণ। ভেতরের পৈশাচিক সত্তাটা বিদ্রূপ করে বলছে, তোর জন্যই হয়েছে এসব। শুধু শুধু পবিত্র এই সত্তাটাকে নিজের কালো অস্তিত্বের সঙ্গে না জড়ালেও হতো। বরাবরের মতো এই বেপরোয়া মাফিয়া বস শুনল না অন্তরের বাধা। বেগবান চিত্তে এগুলো সম্মুখে জোর কদমে নয়, ধীরে ধীরে নিস্তব্ধ পদযুগলে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসল মেঝেতে। ঠিক সাকুরার মুখোমুখি হয়। পরপরই দুহাত বাড়িয়ে তুলে নাজুক শরীরটাকে সন্তর্পণে তুলে আনলো ইস্পাত কঠিন বক্ষ মাঝে। খসখসে পুরুষালী হাতে নরম শরীরটাকে
আঁকড়ে ধরে অত্যন্ত কাতর স্বরে বিড়ালো, প্রেম আমার। এত যন্ত্রণা, এত ভৎসনা, এত অবহেলার মাঝে একটুখানি উষ্ণ আলিঙ্গনের শরীরটা সচল হয়ে উঠল রুগ্ন মানবীর। কোনো মতে চেতনা ফিরে এলে নিভু নিভু নয়নজোড়া মেলে সামনে তাকালো মেয়েটা। ঝাপসা অস্পষ্ট দৃশ্যপটে ভেসে উঠল পিয়াজ করানো চিরচেনা সেই ধূসর বাদামি শূন্য অক্ষিযুগল। সঙ্গে সঙ্গে দুহাত বাড়িয়ে মাফিয়া বসের কৃপাদেশ জড়িয়ে ধরে সাকুরা। শুষ্ক অধর নাড়িয়ে রিনরিনে আওয়াজে ডেকে ওঠে, অরণ্য। কাউকে স্বস্তি কিভাবে দিতে হয় জানা নেই এরিসের, কারণ এরিসের উপস্থিতি বরাবরই সর্বসাকুল্যের অস্বস্তির কারণ। তবু এই মুহূর্তে নিজের হৃদয়হীন অস্তিত্বকে বেমালুম ভুলে গেল মাফিয়া বস। অচিরেই ঝুঁকল নিজের প্রেমিক সত্তার নিকট। নিজেকে খানিক সাবলীল বানানোর প্রচেষ্টা চালিয়ে মেঠার পৃষ্ঠদেশে স্নেহের করতল বুলিয়ে নিগুড় নির্লিপ্ত গলায় বলে উঠল, এই তো আমি তোমার কাছে আছি, আর কেউ কষ্ট দিতে পারবে না তোমাকে, জাস্ট নো ওয়ান। সূর্যের তেজ নিষ্ক্রিয়, আকাশ জুড়ে ধূসর মেঘের উদ্ভাসন। খানিক পাদে পাদে দিবালোকের দিগন্তে তেরচা হয়ে প্রস্ফুটিত হচ্ছে বিজলির উজ্জ্বল দুটি। পরপরই বজ্রপাতের প্রকম্পনে ভাঙছে আকাশ। হুট করেই মর্জি পাল্টে হাস্যোজ্জ্বল প্রকৃতি যেন ধারণ করেছে এক বিধ্বংসী দানবীয় রূপ। ঈশানীদের দোতলা বাড়ির আবহাওয়াও ব্যতিক্রম নয়। একদল রাশিয়া মাফিয়া সৈন্যদের সশস্ত্র অবস্থান যেন হুট করেই পাল্টে দিয়েছে চিরাচরিত বাসস্থানের স্বকীয়তা। থমথমে গুমোট চারিপাশ যেন পরাক্রমশালী নির্ভীক সম্রাটের অশুভ আগ্রাসনে ধরাশায়ী ভূখণ্ড। এক পা এদিক ওদিক হলেই আরম্ভ হবে হত্যাযজ্ঞ। রক্তাভ লালিমায় প্লাবিত হবে ধরিত্রী। ঘন্টার পর ঘন্টা মূর্তিমান হয়ে সর্বস্থানে দাঁড়িয়ে রয়েছে রোকেয়া প্রাচী। কোনো এক অযাচিত আশঙ্কায় বিন্দু বিন্দু ঘামে সিক্ত হয়েছে উজ্জ্বলাভ কমরঙা ললার দেশ। মাথার অগ্রভাগে রিভলভারের নলের সুস্পষ্ট অস্তিত্ব, যার ধরুন শারীরিক নড়াচড়া তো দূরে থাক, ঠোঁট নাড়িয়ে সামান্য কোনো বাক্য নির্গমন করারও স্পর্ধা হয়নি। বসার ঘরের অপর প্রান্তের সোফায় মুখ কাচুমাচু করে নির্বিকার বসে রয়েছেন দেবরা। কুচকানো চামড়ার আড়ালে ঢাকা পড়ে যাওয়া ঝাপসা টলমলে নয়ন জুড়ে কুণ্ঠার আস্ফলন। যদিও দেবরার মাথায় বন্দুক ঠেকায়নি কেউই, দুজন কালো পোশাকধারী এসে দুপাশে দাঁড়িয়েছে শুধু। তবুও মেয়ের এহেন ধরাশায়ী পরিস্থিতি বুদ্ধিদীপ্ত অন্তরটাকে কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। শুনশান নিরাপত্তায় আশঙ্কার পারদ বেড়েই চলেছে ক্রমাগত। রোকেয়ার মস্তিষ্কে রিভলভার ধরে রাখা অবস্থাতেই দোতলায় দৃষ্টিপাত করে আছে তুষার। তির্যক চাহনি ঈশানীর ছোট্ট ঘরের পানে নিবদ্ধ। মুহূর্তটা রহস্যময়, সেই সঙ্গে আশঙ্কাজনক। এরিস ইউভানের ভরসা নেই। বিধ্বংসী প্রতিক্রিয়া যে প্রলয়ের চাইতেও বহুগুণ মারাত্মক। আরে আরে, এসব কি? বহুক্ষণের ভয়াবহ নিস্তব্ধতার ভাঙন ধরল আচানক। এক সুকণ্ঠী রমণীর চঞ্চল আওয়াজে সুঢৌল কপালখানি মুহূর্তেই বেঁকে গেল মূর্তি মানবের। মুখাবয়ব জুড়ে প্রগাঢ় হলো থমথমে অভিব্যক্তি। চকিতে ঘাড় ফিরিয়ে পেছনে দৃষ্টিপাত করল সে। দৃষ্টি অনুকরণ করেই তরতরিয়ে ঘরের পানে অগ্রসর হলো নিঝুম। মাথার চুল, কাঁধে টোট ব্যাগ থেকে শুরু করে সমগ্র শরীরে ঝিরিঝিরি বৃষ্টির ছাট, সেসবে বিন্দু পরিমাণ তোয়াক্কা না করে তুষারের কুচকানো ললার দেশে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটা। গলার আওয়াজে দৃঢ়তা টেনে ঝাঁঝিয়ে উঠে বলল, কি করছেন আপনি এসব? কিভাবে একটা বয়োজ্যেষ্ঠ মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন? আপনার কোনো মানবতা নেই? দৃষ্টি ঘুরিয়ে দাঁতে দাঁত পিষল তুষার। বিরক্তির স্বরে আওড়ালো, এসে গেছে মিস পকর পকর। শব্দ কটা অস্পষ্ট হলেও শুনতে বিন্দু পরিমাণ অসুবিধা হলো না নিঝুমের। ফলস্বরূপ তৎক্ষণাৎ প্রত্যুত্তরের সহিত ধ্বনিত হলো, আপনি কি তুর্য ভাইয়ের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন নাকি? কিন্তু উনি তো সুপারস্টার মাহিমের অ্যাসিস্ট্যান্ট, আর আপনি তো জলজান্ত একটা ভিলেন। কথা নেই বার্তা নেই, যাত্রার মাথায় বন্দুক ঠেকিয়ে দিয়েছেন। এমন একটা উদ্বেগপূর্ণ মুহূর্তে মেয়েটার শিশুসুলভ কোনো কথাই কর্ণগোচর হলো না তুষারের। উল্টো ভীষণ বিরক্ত হয়ে দাঁতে দাঁত পিষল সে।
তিরিক্ষে আওয়াজে বলে উঠল, জাস্ট শাট আপ। যেখান থেকে এসেছো সোজা ঘুরে সেখানে ফিরে যাও, কুইক। ফিরে যাব মানে? আপনি আন্টির মাথা থেকে বন্দুক সরান আগে। হেয়ালিক পেয়েছেন নাকি? ঘাড় ঘুরিয়ে নিঝুমের পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল তুষার। কুচকুচে কালো নেত্র গহ্বরে অকৃত্রিম অগ্নিস্ফুলিঙ্গ ধরে রেখে অত্যন্ত রূঢ় স্বরে বলল, দিস ইজ মাই প্রফেশন। আমার কাজে ব্যাঘাত ঘটাতে চাইলে বুলেট বিদ্ধ করে তোমার ওই ছোট্ট মস্তিষ্কটা উড়িয়ে দিতেও দুবার ভাববো না আমি। কিছুটা কৌতূহল আর অনেকটা আশঙ্কায় হতচকিত হয়ে ওঠে দুনয়ন। শুষ্ক একটা ঢোক গিলে বিহবলিত স্বরে নিঝুম শুধায়, প্রফেশন মানে কি আপনি? আশ্চর্য দৃষ্টে ঘরের চারিদিকে একপল চোখ বোলালো নিঝুম। ঘরময় কালো পোশাকধারী সশস্ত্র বাহিনীর অস্তিত্ব, যাদের দৃষ্টিতে ঘনীভূত হয়েছে অদ্ভুত অশুভ আগ্রাসন। ফের শুষ্ক ঢোক গলার্ধকরণ করে অস্ফুটে ঠোঁট নাড়ালো মেয়েটা। আপনি কি সত্যি? ভিলেন। তুষারের প্রত্যুত্তরে চুপসে যাওয়া হৃদযন্ত্রটা ঝলকে উঠল অকস্মাৎ। মাত্রাতিরিক্ত কুণ্ঠায় এলোমেলো হয়ে নেতি এলো অনুভূতির মাতন। অধর গলিয়ে বেরিয়ে এলো অভিমানী কণ্ঠস্বর। কিন্তু আপনি এখানে কি করছেন? আর ইস্যু কোথায়? এখানে কেন এসেছো? উল্টো প্রশ্ন ছুড়ল তুষার। ভীতিকর স্বরে নিঝুম জানালো, বেশ কিছুদিন হলো ইস্যু মার্কেটে যাচ্ছে না, ওর ফোন বন্ধ। তার খোঁজ নিতে এসেছেন? মেয়েটার নির্লিপ্ত স্বীকারোক্তি এক মুহূর্ত ভাবালো তুষারকে। উছিরেই বুক চিরে বেরিয়ে এলো ভারী এক গুমোট দীর্ঘশ্বাস। তুষারের বেমালুম নীরবতায় কিয়ৎক্ষণের সংকীর্ণতার ইতি ঘটালো নিঝুম। খানিক আগ বাড়িয়ে ভয়ার্ত স্বরে বলে উঠল, আপনি প্লিজ বন্দুকটা নামান। আন্টিকে আতঙ্কিত দেখাচ্ছে। দেখুন এই ঠান্ডা আবহাওয়ার মাঝেও কিভাবে দরদর করে ঘামছে নানি। নিঝুমের ইশারা অনুসরণ করে দেবরার পানে দৃষ্টিপাত করে তুষার। কুণ্ঠিত বৃদ্ধাকে দেখেও ভাবলে সে নির্দয় অভিব্যক্তি। একই ভঙ্গিমায় ঘুরে তাকালো ফের। জড়সড় আড়ষ্ট চাহনিটুকু নির্দ্বিধায় এড়িয়ে গিয়ে কেবল থমথমে আওয়াজে উচ্চারণ করল, ইডিয়েট। প্রত্যুত্তরে নিঝুম কিছু বলবে আগে সকলের দৃষ্টি ভেদ করল অজ্ঞাত এক দৃশ্যপট। দোতলার সিঁড়ি ভেঙে নিস্তব্ধ কদমে আগমন ঘটালো মাফিয়া বস। শক্ত পেশিবহুল বাহু দুটো অতি সন্তর্পণে আঁকড়ে ধরে রেখেছে নাজুক রমণীর ছোট্ট অসার শরীরটাকে। মাস্ক পরিহিত লোকটার প্রশস্ত বক্ষ মাঝে ভেঙে চুরে পড়ে আছে চেতনাহীন নিশানি। অরণ্যকে আগে কখনো দেখেনি নিঝুম, যার দরুন খেয়াল করল না বিশেষ। আপাতত নিঝুমের পূর্ণ মনোযোগ স্থির হয়েছে অবচেতন মেয়েটার রুগ্ন শরীরখানিতে। শরীরে ওড়নার উপস্থিতি নেই। জুতাবিহীন মোম নরম ফর্সা পা দুটোতে ছোপ ছোপ রক্তের দাগ সুস্পষ্ট। ঈশানী রেহেন নিদারুণ নির্জীবতায় উদ্বিগ্ন হয়ে উঠল নিঝুম। অহেতুক ভাবনায় সময় অতিবাহিত না করে দ্রুত পদযুগলের সামনে অগ্রসর হলো মেয়েটা। অক্ষি গহ্বরে আকাশ সম দুশ্চিন্তা ধরে রেখে অস্ফুটেই ডেকে উঠল প্রাণের বান্ধবীকে। ইস্যু। দিশাহীন চিত্তে দু কদম এগোতে গিয়েও সরু কবজিটাতে সূক্ষ্ম পিছুটান অনুভব হওয়ার দরুন আচানক থমকে গেল পদধ্বনি। খসখসে এক পুরুষালী করতল 5 আঙুলের প্রগাঢ় বাঁধনে পেঁচিয়ে রেখেছে কবজিটা। ঘটনার আকস্মিকতায় পেছনে চাইল নিঝুম। অবলোকন করল মূর্তিমান মানবটির দ্বিধাহীন অভিব্যক্তি। অযাচিত এই স্পর্শটুকু অনুভূতির ঝড় তুলল বক্ষ পিঞ্জরে। কয়েক মুহূর্তের জন্য পারিপার্শ্বিক সকল টানাপোড়েনের ইস্তফা ঘটিয়ে ভালো লাগায় বোধ হলো অন্তঃকরণ। অজান্তেই এক ফালি লাজুক হাসির উদয় হলো ঠোঁটের কোণে। ঠিক সেই মুহূর্তে আচানক প্রকটিত বেনামি ভালো লাগার ইতি ঘটালো তুষার। টান টান রুক্ষ আওয়াজে কঠোর আদেশ ছড়ল সে। ডোন্ট মুভ। ভাঙল মতিভ্রম। তুষারের থেকে দৃষ্টি ফিরিয়ে ফের আগন্তুকের পানে চাইল নিঝুম। ইতিমধ্যে দরজার সন্নিকটে চলে এসেছে মাফিয়া বস। বরফের ন্যায় শীতল অভিব্যক্তিহীন শূন্য ধূসর বাদামি নেত্রগহ্বর।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সুদর্শন দৃষ্টির গহীনে কোমলতা কিংবা মাধুর্যতা দুটোই অনুপস্থিত। আকর্ষণীয় নেত্র জুড়ে কেবলই পাশবিকতার ধ্বংসাত্মক আগ্রাসন, অথচ বাহুডোরে আবদ্ধ এক তুলতুলে নারী শরীর। অতি আহ্লাদে সেই স্পর্শ যেন বাহু মাঝে ভীষণ আদরে এক ননির পুতুল আগলে রেখেছে মাফিয়া বস। মেয়েটাকে নিয়ে সামনে এগোতে এগোতে নির্বিকারে চোখ দ্বারা কিছু একটা ইশারা করলো ইরিশ। তেইচক ইশারায় অক্ষেপটে পলক ছেড়ে রোকেয়ার মাথা থেকে রিভলভার সরালো তুষার। ওয়েস্ট ব্যান্ডে সেটাকে গুজতে গুজতে গার্ডসদের অস্ত্র নামানোর আদেশ করলো সে। এদিকে বিন্দুমাত্র ঘটনা আঁচ করতে না পেরে নীরব দর্শকের ন্যায় সকলকে নিগুড় দৃষ্টে পরখ করে চলেছে নিঝুম। দরজার অভিমুখে পা রাখতে না রাখতেই পেছন থেকে গর্জে উঠলেন রোকেয়া। আমার মেয়েকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বিলীন হলো নৈশব্দ। বিনা পূর্বাভাসে থমকালো মাফিয়া বস। স্তব্ধ পদযুগল অনুসরণ করে জলদি এগিয়ে এসে পুনরায় পথ রোধ করলেন রোকেয়া। ওই অশুভ অক্ষে গহ্বর দুটো নির্দ্বিধায় উপেক্ষা করে ছুড়লেন তেজস্ক্রিয় ক্রুদ্ধধ্বনি। গুন্ডামি করে বন্দুক হাঁকিয়ে আমার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি কিন্তু পুলিশকে জানাতে একবারও পিছুপা হব না। অকস্মাৎ চড়াত করে উঠল মস্তিষ্ক। ফলস্বরূপ কোনরূপ জবাবদিহিতা ব্যতীত ভদ্রমহিলার হৃৎপিণ্ড বরাবর পেছন থেকে রিভলভার চালাতে উদ্যত হয় তুষার। আগেই শীতল ভঙ্গিমায় গ্রীবা ঘোরালো মাফিয়া বস। অস্তিত্বহীন নির্জীব শূন্য অভিব্যক্তি, দানবীয় পরাশক্তির ন্যায় জ্বলন্ত দুনয়ন যেন সদ্য উৎকীর্ণ আগ্নেয়গিরির দাবানল। লোকটার আধার কালো চাহনিতে অন্তরাত্মা খামছে উঠল রোকেয়ার। সে ভরকালো। পেছন থেকে মেয়ের উদ্দেশ্যে আঞ্চলিক বাক্যে হাঁক ছাড়লেন দেবরা। বেশি ন বুঝিস মায়াফুয়া, ইতে পারে যাইতো দে, নিজে বাঁচিলে বার নাম। এতক্ষণে মাফিয়া বসের কণ্ঠনালী ভেদ করল বাক্য গহ্বর। ধ্বনিত হলো নির্জীব গুরুগম্ভীর আওয়াজ। পুলিশ কেন, পুরো পৃথিবীর সকল ফোর্সকে একসাথে খবর দিয়ে পাহাড় সমান ব্যারিকেড তুললেও ইরিশকে আটকানোর দুঃসাহস কারো নাই। কথাটুকু শেষ করে লম্বা পা ফেলে দরজার সামনে অগ্রসর হলো মাফিয়া বস। কিঞ্চিত ধরাশায়ী কণ্ঠে রোকেয়া বলে উঠলেন, আমার মেয়েকে এভাবে তুলে নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই আপনার। ভদ্র মহিলার কথায় ন্যূনতম প্রতিক্রিয়া দেখালো না ইরিশ। হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। তবে লনের কাছে যেতেই কি ভেবে যেন জিভের ডগায় গাল ঢেলল সে। অতঃপর পেছনে ঘুরে রোকেয়ার পানে ধারালো দৃষ্টিপাত করে শেষবারের মতো উচ্চারণ করল, শুধুমাত্র এই একটা কারণে বেঁচে গেলেন, নয়তো এই শরীরে করা প্রতিটি আঘাতের বিনিময়ে আপনাকে নরক দর্শানোর ইচ্ছে ছিল আমার। আতঙ্কে সমগ্র শরীর শিউরে উঠল রোকেয়ার। আটকানো তো দূরে থাক, মুখ ফুটে আর একটি কথাও উচ্চারণ করার স্পর্ধা হলো না। কেবল জীবন্ত পুতুলের ন্যায় সিক্ত নয়নে অবলোকন করে গেলেন মাফিয়া বসের রুষ্ট পদচারণ। সাইকোলজি বলে সবচেয়ে অবহেলিত মানুষটার জন্যেও পৃথিবীর কোথাও না কোথাও এমন কারোর অস্তিত্ব রয়েছে যার উদ্ভবই কেবল ওই অবহেলিত মানুষটাকে উন্মাদের ন্যায় ভালোবাসার জন্য। হোক সে বাস্তবতা কিংবা কোনো নিষিদ্ধ মরীচিকা। নিস্তব্ধ সড়কে বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে সাই সাই আওয়াজ তুলে এগিয়ে চলছে রয়্যাল ব্লু থিমের রোলস রয়েস খানা। ঊর্ধ্বগামী বিলাসবহুল গাড়িটির পিছু নিয়েছে আরও গোটা দশেক কালো মার্সিডিস। রোলস রয়েসের লিডারশিপ অনুকরণকারী প্রতিটি গাড়ির নিগুড় পর্যবেক্ষণই বলে দেয় বিশেষ দক্ষতা সম্পন্ন, যেন তুষার আবৃত জঙ্গলে রাজত্ব চালিয়ে বেড়ানো বিশাল নেকড়ে প্যাক, যাদের একমাত্র কাজ হলো আলফাকে অনুসরণ করা। লোকালয়ের পথ ছাড়িয়ে সুবিস্তৃত পাহাড়ি হাইওয়ে ধরতেই পথিমধ্যে হঠাৎ ব্রেক কষল রোলস রয়েস। তৎক্ষণাৎ একের পর এক চাকার ঘর্ষণে বিকট আওয়াজ তুলে হার্ড ব্রেক টানল সবগুলো মার্সিডিস।
ঝমঝমে বাড়ি ধারায় মুখরিত ধরনী। গ্লাস ওয়াইপারটা চালু রেখেই গিয়ারে হাত চালালো ইরিশ। গাড়ির চাকা পুরোপুরি স্থির হয়ে এলে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্তে দৃষ্টিপাত করলো প্যাসেঞ্জার সিটে। এখনও চেতনা ফেরেনি মেয়েটার। টলমলে নিয়ন্ত্রণহীন মাথাটা অবলীলায় এলিয়ে পড়েছে ব্যাক সিটে। ফ্যাকাশে বর্ণের নির্জীব মুখখানা কিয়ৎক্ষণ নীরবে অবলোকন করে অচিরেই দুজনার মাঝে সংকীর্ণতা বাড়ালো মাফিয়া বস। একটানে নিজের অনেকটা সন্নিকটে নিয়ে এলো সাকুরাকে। পরপরই নির্দ্বিধায় হাত বাড়ালো সরু গলার মাঝে ছোট ছোট কালচে ক্ষতগুলোতে। অনুভূতিহীন আঙুলের প্রলেপ বলিয়ে তর করে খুলে ফেললো গলার কাছে দুটো বোতাম। কাঁধের দুপাশ থেকে কাপড়ের আচ্ছাদন সরে যেতেই বেরিয়ে এলো হাজারটা দগদগে ক্ষতচিহ্ন। গম রঙা ফর্সা বিলব ত্বক জুড়ে কেবলই তীক্ষ্ণ আঘাতের পাশবিকতা। তুলে নমনীয় শরীরের ভাঁজে এরূপ আঘাতের উপস্থিতি মুহূর্তেই হিংস্রতা জাগিয়ে তুলল ব্লাডি মনস্টারের অন্তরে। বুকের রক্ত তোলপাড় করা অস্থিরতায় একের পর এক পাঞ্চ বসাতে শুরু করলো গাড়ির ফ্রন্ট মিররে। অচিরেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো স্বচ্ছ কাচের আস্তরণ। ক্রোধে ফেটে পড়ে নতুন উদ্যমে গাড়ি কাঁপিয়ে নিক্ষিপ্ত করলো দানবীয় এক বিকট হুঙ্কার। নিজের বাড়িতে এভাবে দিনের পর দিন অ্যাভিউজ হয়েছ, আগে কেন বলনি আমায়? ওয়াই? হাউ উইল ইউ টলারেট দিস পেইন নাও? প্রবল আগ্রাসনে ফের গ্রীবা ফিরিয়ে বলিষ্ঠ করতলে অবচেতন ঈশানীর চিবুক ঝাঁকিয়ে উঠল মাফিয়া বস। দাঁতে দাঁত পিষে হিস হিসালো। Your wonder burning my chest. নির্বিকার সাকুরা। মেয়েটার চেতনাহীন নিস্তব্ধতা ক্রমশ উন্মাদ করে তুলছে ইরিশকে। প্রচণ্ড ক্রোধে মাথা চারা দিয়ে উঠেছে পৈশাচিকতা। মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে অন্তরের যাতনায় আবারও কিছু বলবে আগেই কিঞ্চিত আওয়াজ তুলে কেঁপে উঠল গাড়ির ড্যাশবোর্ডে রাখা ওয়াকি টকিটা। আচানক আওয়াজে মতিভ্রম কাটল ইরিশের। কাঁধ শটান করে যন্ত্রটি হাতে তুলে নিতেই বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো তুষারের উদ্বিগ্ন কণ্ঠস্বর। ইজ এভরিথিং ওকে? আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল ইরিশ। নিচু স্বরে প্রতিক্রিয়া করলো, পরপরই লস হলো কানেকশন। বিরক্ত হয়ে ওয়্যারলেস যন্ত্রটিকে ব্যাক সিটে ছুঁড়ে ফেললো এক ঝটকায়। কষ্ট কিভাবে প্রকাশ করতে হয় জানে না ইরিশ। রুক্ষ হৃদয়টা যে তীব্র যাতনায় কাতরাচ্ছে সেটাও বোধগম্য নয় ইরিশের। সহসা টালমাটাল চিত্তে গ্রীবা বাঁকিয়ে অবচেতন মেটার উন্মুক্ত ত্বকের ভাঁজে নির্বিকারে অধর ছোয়ালো মাফিয়া বস। প্রতিটি কালচে ক্ষততে আদর মাখানো শুষ্ক ওষ্ঠপুটে নিগুড়ো প্রলেপ বুলিয়ে নীরবে কানের কাছে এসে স্থির করল নেত্রদয়। সাকুরার রেশমের মতো সিল্কি চুলের মাঝে খড়খড়ে পুরুষালী আঙুলগুলো প্রতিস্থাপন করে শীতল আওয়াজে হিস হিসিয়ে বলে উঠল ব্লাডি মনস্টার। আমি জানি তুমি ঠিক নেই, এই মুহূর্তে এটা করা অনুচিত, অন্যায়। ভারী তপ্ত শ্বাসের জের ধরে কিয়ৎক্ষণ নীরবতা। পরপরই ধ্বনিত হলো মাদকীয় এক গভীর হাস্কি স্বর। But you know I'm heartless. নিষিদ্ধ জিনিস বরাবরই আকৃষ্ট করে আমাকে। বাক্যটুকু শেষ করে আঙুলের বাঁধনে দৃঢ়তা টানল ইরিশ। অবচেতন মানবের শুকিয়ে যাওয়া মুখশ্রীখানা অনেকটা কাছাকাছি এনে কুসুম কোমল ওষ্ঠাধরের মাঝে ডুবল নির্দ্বিধায়। রক্তিম নমনীয়তার মাঝে ক্রমশ বিলীন হতে লাগল নিষ্ঠুর পরাশক্তিধর রুক্ষ বেশ্যামাল অধৈর্যকর। উদ্ভব ঘটল নিষিদ্ধ বাসনার, ক্রমান্বয়ে প্রগাঢ় হল অভিলাষ। উথাল পাথাল অনুভূতির তরণে টিমটিমিয়ে নিভে এলো বিদ্ধ হৃদয়ের মন্থর যাতনা, যার দরুন উপচে পড়া অমৃত সুধার অনলে দলিত মথিত হয়ে প্রেমানলের প্লাবনে উচিরেই বানভাসী হলো দুটো একাগ্রত চিত্ত। রয়্যাল ক্যারিবিয়ান কক্সবাজার ব্ল্যাক হোলের নিকটবর্তী বন্দরে অবস্থিত আকাশচুম্বী এক ব্ল্যাক ক্রুজ শিপ। গভীর জলরাশি দ্বিখণ্ডিত করে সমুদ্রবুকে বয়ে চলা এক টুকরো রাতের শহর যেন এই রয়্যাল ক্যারিবিয়ান। অসংখ্য তলা বিশিষ্ট বিশাল আকৃতির এই যুদ্ধ জাহাজের সর্বোচ্চ চূড়ায় পটপট করে উড়ছে ব্র্যাডফা খচিত দুটি কুচকুচে কালো পতাকা।
কক্সবাজার বন্দর সীমানা ছাড়িয়ে লোকচক্ষুর অন্তরালে নিশ্চল গতিতে এগিয়ে চলেছে জাহাজটি। উপত্যকা থেকে দূরত্ব খুব বেশি না হলেও ক্রুজ শিপের অভ্যন্তরে দাঁড়িয়ে স্থল সীমান্ত অবলোকন করা পুরোপুরি অসম্ভব। সমুদ্রপৃষ্ঠের এক পার্শ্বে ধু ধু বালুচর, আর বাদ বাকি তিন দিকেই কিনারাবিহীন অগাধ জলরাশির উপাখ্যান। জাহাজের ভেতরের দিকটা বেশ সুসজ্জিত। মাফিয়া বসের জন্য বরাদ্দকৃত প্রতিটি কামরায় সুবিস্তীর্ণ ভেলভেট গালিচার আস্তরণ। মাথার উপর দফায় দফায় ঝুলে আছে অ্যান্টিকের ঝাড়বাতি আর হ্যাজাকের বহর। কক্ষের প্রতিটি কোণে কোণে বিচরণ করছে ওয়াইল্ড জেসমিনের বিমোহিত সুঘ্রাণ। এছাড়াও লাউঞ্জ, ক্যান্টিন, বার, সুইমিং পুল, শপিং মল, থিয়েটার, একাধিক মাস্টার বেডরুম থেকে শুরু করে সিক্রেট কামরা এবং আন্ডারগ্রাউন্ডের আলাদা আলাদা সেকশনে বিভক্ত প্রতিটি তলা। এক কথায় গভীর সমুদ্রপৃষ্ঠে বিচরণ করা সত্ত্বেও আভিজাত্য আর নান্দনিকতার অশেষ বৃত্তান্ত যেন এই রয়্যাল ক্যারিবিয়ান। পুরো একটা দিন কেটে গেল ঈশানের নিস্তব্ধ অবচেতনায়। রাতের দেবপ্রহরে হানা দিয়েছে তীব্র বর্ষণ। ক্রুজ শিপে ফিরে আসার পরে কোনো এক অজ্ঞাত কাজে সারাটা দিন ব্যস্ত সময় অতিবাহিত করেছে ইরিশ। আর যখন কাজের ফাঁকে একটুখানি সময় বের করে ছুটে এসেছে সাকুরার নিকট, ততক্ষণে চিকিৎসা শেষে মাস্টার বেডরুম থেকে বেরিয়ে গিয়েছে মাফিয়া বসের একান্ত ব্যক্তিগত কার্ডিওলজিস্ট ডক্টর মাদফেই। কিছুক্ষণ পরেই ডক্টর মাদফেইকে অনুসরণ করে কক্ষ থেকে প্রস্থান করল তুষার। স্তব্ধ পদযুগলের সম্মুখে এগুলো ইরিশ। পরনে ফর্মাল ব্ল্যাক সিল্ক শার্ট, চিরাচরিত আধার ঢাকা নির্জীব সুডৌল মুখাবয়ব, অস্থিরতায় দুটো বোতাম খুলে রাখার দরুন চিসেল কাটে নেয় তীক্ষ্ণ বক্ষ ভাঁজের অঙ্গ সৌষ্ঠব স্পষ্ট দৃশ্যমান। চোখ বন্ধ করে বলে দেওয়া যায় অতীব সুদর্শন যুবক সে। আগন্তুক মাফিয়া বসের এলোমেলো সৌন্দর্যে নৈশব্দে দৃষ্টি বোলালো তুষার। অতঃপর স্থবির চিত্তে দাঁড়িয়ে রইল দরজার সন্নিকটে। তুষারের নিকট এগিয়ে এসে সর্বপ্রথম ঘরের ভেতর দৃষ্টিপাত করল ইরিশ। সফেদ রঙা কোমল বিছানায় ঘুমন্ত অপ্সরীর ন্যায় নির্লিপ্তে শুয়ে আছে নীলাম্বরী। স্যালাইন চলছে এখনো। দু আঙুলের ভাঁজে ক্যানুলার উপস্থিতি। নাসারন্ধ্রে আটকে আছে নাজাল ক্যানুলা নামক বিশেষ অক্সিজেন সরবরাহক। নিথর সাকুরাকে দেখতে দেখতেই মাফিয়া বসের অগ্নিদগ্ধ বুক চিরে বেরিয়ে এলো ভারী এক দীর্ঘশ্বাস। এতক্ষণে নীরবতা ভাঙল তুষার। গভীর শ্বাস টেনে বলল, ডাক্তার মারবে সকালে আবার আসবেন। কি বলেছে ডক্টর? ওর জ্ঞান কখন ফিরবে? অতি শীঘ্রই, তবে কথার মাঝে কৌতূহল পেশ করে থমকালো তুষার। তৎক্ষণাৎ তুষারের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করল ইরিশ। এক ভ্রু উঁচিয়ে গভীর স্বরে আওড়ালো, কিন্তু কিয়ৎক্ষণ নীরব থেকে ফের তুষার বলল, মিস ব্লু আইডের হার্ট সামান্য দুর্বল। ফলে আকস্মিক কোনো ঘটনা কিংবা কোনো নিউজ হোক, সেটা জয়ফুল অথবা শকিং, দুটোতেই তার মাত্রাত্মিক হার্টবিট ফাস্ট হওয়ার প্রবণতা রয়েছে, যার ফলশ্রুতিতে অতি উত্তেজনাবশত অনেক সময় হার্ট অ্যাটাক অথবা মিনি হার্ট অ্যাটাকের সম্ভাবনার প্রকট। এর রিকভারি কি? ছোট্ট করে প্রত্যুত্তর করল ইরিশ। তুষার জানালো, হ্যাঁ, এই ব্যাপারে ডক্টর কিছু বলেনি। ওকে, আমি জেনে নিব। মাফিয়া বসের শূন্য দুনয়ন আটকে আছে ঘরের মাঝে। ধূসর বাদামি গহ্বর জুড়ে বেগবান অস্থিরতা। সেই দৃশ্য পর্যবেক্ষণ করে তড়িৎ বাক্য ছুড়ল তুষার। অনুভূতিহীন গভীর স্বরে আওড়ালো, আপনি ডেভিল এরিশ, আর ভেতরে যে শুয়ে আছে ওই মেয়েটা একটা অ্যাঞ্জেল। আপনাদের দুজনের মাঝে আলোবর্ষ তুল্য দূরত্ব, এক মহাকাশ সম বিঘ্নতা। মরিচিকা হয়ে কি করে শোভেন প্রস্ফুট আলোকে? এত বাধা ফিরে কি করে আগলাবেন ওই পবিত্রতাকে? বিষ্ট কখনো বিউটির হদিশ পায় শুনেছেন? আমি সমগ্র পৃথিবীর বিরুদ্ধে লড়তে রাজি তুষার, তবুও সাকুরাকে ছাড়তে নয়। ঈশানীর পানে নিগুড় দৃষ্টিপাত করে তীর্য কণ্ঠে প্রত্যুত্তর করল ইরিশ। মাফিয়া বসের অনুভূতির দৃঢ়তায় থমকে গেল তুষার। কথা বাড়ানোর সুযোগ হলো না আর। ফলস্বরূপ ঘাড় ঘুরিয়ে প্রস্থান করল নির্বিকার। কারণ তুষার জানে ইরিশ যখন একবার ভেবে নিয়েছে
তার মানে সমগ্র পৃথিবী তোলপাড় করে হলেও সাকুরার পবিত্রতা সুরক্ষিত রাখার দায়িত্বও রাখবে। বিনা বাক্যে বেশ অনেকটা পথ অতিক্রম করার পর অকস্মাৎ পিছু দেখে ওঠে ইরিশ। চেহারায় পেশাদারিত্বের কঠোর অভিব্যক্তি টেনে জিজ্ঞেস করে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।